গল্পের নাম স্মৃতিশহর, পর্ব সংখ্যা ৯, লেখা তানিশা সুলতানা। একদৃষ্টিতে রায় তাকিয়ে আছে সামনে থাকা কবরটার দিকে। ইট সিমেন্ট দিয়ে বাধাই করা কবরটা, তার উপর বড় করে লেখা মা, কাঁচা হাতের লেখা। মনে হচ্ছে কোনো ১০-১২ বছরের বাচ্চা লিখেছে। কিভাবে লিখলো? নিশ্চয়ই এখানে যখন সিমেন্ট দিয়ে বাধাই করা হচ্ছিল তখন লিখেছে। চোখ দুটো টলমল করে ওঠে রায়ের। এতগুলো দিন তো এই বাড়িতেই ছিল, কই কখনো তো কেউ বলেনি এটাই ওর মায়ের কবর। রায়েরই বা কখনো কোনো মনে হলো না এই কবরটা কার। আদি শক্ত করে ধরে আছে রায়ের হাত। তোমার কি কিছুই মনে নেই রায়? কত স্মৃতি জড়িয়ে আছে এখানে তোমার। তোমার ছোটবেলা, মায়ের আদর, মায়ের কবর জড়িয়ে কান্না করা, কিছুই না? নির্ভীকভাবে প্রশ্ন করে আদি। না। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে বলে রায়। আচ্ছা, ব্যাপার না, এটা তোমার মায়ের কবর। এখানে ঘুমিয়ে আছে তোমার মা। তোমার যখন ১০ বছর বয়স তখন তোমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। প্রতিদিন কবর জড়িয়ে কাঁদতে তুমি, আর তোমায় সামলে নিতাম আমি। বাকিটা বলে না আদি থেমে যায়। কি দরকার পুরনো কথা তুলে? রায় চোখ মুছে নেয়। মায়ের কবর ছুঁয়ে দেখবে না? আমি বাড়ি যাব। চোখ মুখ খিচে বন্ধ করে বলে রায়। কেন? পুরনো কিছু মনে করতে গেলেই আমার মাথায় যন্ত্রণা হয়। আদি বুঝতে পারে রায়ের মাথা ব্যথা করছে। আচ্ছা চলো, কিন্তু মায়ের কবরটা ছুলে কি হয়? আদি আবারও বলে। ভালো লাগছে না আমার। রায়ের হাত ধরে উল্টো দিকে হাঁটা শুরু করে। রায়মা। সামনের মানুষটিকে দেখে আদি বেশ বিরক্ত হয়। রায়ও খুশি হয় না। লোকটা রায়ের বাবা ভাবতেই তাচ্ছিল হাসে রায়। আচ্ছা, আজ যদি মা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই রায়ের জীবনটা এমন হতো না। খুব সুন্দর হতো। কখন এসেছো? একগাল হেসে ওদের দিকে এগিয়ে এসে বলে রায়ের বাবা। একটু আগেই। আদি উত্তর দেয়। ভেতরে চলো। থাক, আমাদের সময় নেই। বলেই আদি হাঁটা শুরু করে। রায় একবার পিছন ফিরে কবরের দিকে তাকায়। রায়ের বাবা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিকে। রায় এখন ভীষণ খুশি, কারণ আদি বলেছে আজকের রাতটা আদিদের বাড়িতেই থাকবে। রায় খুশিতে লাফিয়ে ওঠে। আদি চোখ পাকিয়ে তাকায়। রায় চুপসে যায়। এক মনে ড্রাইভ করছে আদি। একটা কথা বলার ছিল। রায় আমতা আমতা করে বলে, বলো। আমার প্রেগনেন্সির কথা কি সবাইকে বলে দিছেন? আদির দিকে তাকিয়ে বলে রায়। কেন? কপালে ভাঁজ ফেলে বলে আদি। না, এমনি। মাথা নিচু করে বলে রায়। আদি বিরক্ত হয়। কথায় কথায় নিচু কেন করো তুমি? চুরি করেছো তুমি? না, আমি তোমাকে বকা দেই মারি। কোনটা? লিসেন, আমার সাথে কথা বলতে আসলে মাথা উঁচু করে কথা বলবা। শুধু আমার সাথে কেন, সব সময় মাথা উঁচু করে রাখবা তুমি, ওকে? বেশ, রেগে বলে আদি। রায় তাচ্ছিল হাসে। মাথা উঁচু করার মতো মুখ আছে নাকি আমার? ধরে আসা গলায় বলল রায়। কেন? মুখ নেই কেন? তুমি বিবাহিত, তোমার বর আছে, তুমি প্রেগনেন্ট হতেই পারো। আর সব থেকে বড় কথা, আমার যদি এত কোনো প্রবলেম না থাকে তাহলে সবার কেন প্রবলেম থাকবে? তোমার গর্ভে আমার সন্তান, তুমি আমার বেবির মা হতে চলেছ। এটাই সত্যি কথা, আর এটাই মানবে তুমি। গোটা দুনিয়াও এটাই জানবে। অতীতে তুমি কি করেছো না করেছো এসব ভুলে যাও, ওকে? হাত এগিয়ে দেয়, রায়ের মাথাটা নিজের কাঁধে রাখে। রায় ফুঁপিয়ে ওঠে। আপনি খুব ভালো মানুষ, তাই আমার উপর দয়া করছেন। কিন্তু বিশ্বাস করুন, আমি দয়া নিয়ে বাঁচতে চাই না। আমি পারবো না আমার সন্তানকে একা মানুষ করতে। কাঁদতে কাঁদতে বলে রায়। আদির মাথা গরম হয়ে যায়। কেন সব সময় দয়া কথাটা তোলে? একবারও কি ভালোবাসাটা দেখতে পায় না নাকি? দাঁতে দাঁত চেপে রাগটা হজম করে। জানেন, আপনাকে বিশ্বাস করতে খুব ইচ্ছে হয়। মন চায় ভরসা করে দেখি, না হয় দ্বিতীয়বার ঠকবো, কিন্তু মস্তিষ্ক বলে দ্বিতীয়বার কারো ব্যবহারের বস্তু হোস না। আমি তো এখন একা না, আমার সাথে আরও কেউ আছে। আমার ছোট্ট একটা ভুলে আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দেবে, যেটা আমি হতে দিতে পারি না। মনে মনে বলে রায়। আদির শার্টটা খামচে ধরে। আদি মুচকি হেসে ড্রাইভ করতে শুরু করে। খুব বেশি দূরে না হওয়াতে তাড়াতাড়ি চলে আসে ওরা। রায় ততক্ষণে ঘুমিয়ে গেছে। আদি গাড়ি থামিয়ে বসে থাকে। নড়াচড়া করলেই রায়ের ঘুমটা ভেঙে যাবে, তাই নির্বাক হয়ে বসে থাকে। জীবনের মোড় ঘুরে যেতে খুব বেশি সময় লাগে না। আজকে থেকে ১ সপ্তাহ আগে আদি পাগলের মতো ছুটে এসেছিল। বাংলাদেশের রায়কে নিজের করে পাবে না,
কিন্তু যখন জানতে পারলো রায় বিহানের সাথে রিলেশনশিপে আছে, দুনিয়াটা থমকে গেছিল, পাগলের মতো ছুটেছিল। দীর্ঘ শ্বাস পেলে আদি মন থেকে কিছু চাইলে আল্লাহ কখনোই তাকে ফেরায় না। তুমি আমার ছিলে, আমার আছো, আমারই থাকবে, কেউ কখনোই আমাদের আলাদা করতে পারবে না। সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে মাগরিবের আজান পড়ে গেছে। এখন এখানে থাকাটা ঠিক হবে না। তাই আদি আস্তে করে রায়ের মাথাটা হাতের তালুর উপর নেয়, অন্য হাতটা রায়ের গালে রাখে। এই রায়, ওঠো, এসে গেছি তো আমরা। বরাবরই রায়ের ঘুম হালকা, একবার ডাকাতে চোখ পিটপিট করে তাকায়। আদি মুচকে হাসে। এসে গেছি। রায় সোজা হয়ে বসে, হাত দিয়ে চুল গেল ঠিক করে, আড়মোড়া ভেঙে হাই তোলে ও, ছোট করে বলে, চলো। রায়ের সিট বেল্ট খুলে দেয়, তারপর নিজে আগে নামে, তারপর রায়কে নামায়। রায়ের হাত ধরে বাড়ির দিকে হাঁটা শুরু করে। বেশ লাগছে রায়ের, এভাবে কখনো হাঁটা হয়নি। খুব ইচ্ছে ছিল বিহানের সাথে এভাবে হাঁটার, কিন্তু বিহান তো কখনো সময়ই পেত না। একটা কথা বলি? রায় আদির মুখের দিকে তাকিয়ে বলে। বলো। আদি এক পলক রায়ের মুখের দিকে তাকিয়ে বলে, আমরা এখানে থেকে যাই না প্লিজ। এই বাড়িতে একা একা আমার ভালো লাগে না। মুখ ভার করে বলে রায়, বিহানের থেকে পালাতে চাইছো? রায়ের পা থেমে যায়, শক্ত করে ধরে থাকা আদির হাতটা আলগা হয়ে যায়। চোখ বন্ধ করে শ্বাস নেয় রায়। আমি ওই লোকটার মুখোমুখি হতে চাই না। খারাপ লোকটা এখন পৃথিবীর আলো না দেখা আমার সন্তানকে ব্যবহার করতে চাইছে। শক্ত গলায় বলে রায়, এটাই তোমাকে ফেস করতে হবে, কখনো পালিয়ে যেতে হয় না, মুখোমুখি দাঁড়িয়ে পরিস্থিতি সামলাতে হয়। আমরা কাল সকালে ওই বাড়িতে যাব বলে আদি হাঁটা শুরু করে। রায় আর আগে ফুঁসতে থাকে। একটু আগে লোকটাকে ভালো ভেবেছিল, কিন্তু এই লোকটা একদম ভালো না, বদের হাড্ডি একটা। আদি রায়কে ফেলে একা একাই বাড়িতে ঢুকে যায়। রায় ওখানে দাঁড়িয়ে আছে, এটা দেখার জন্য আদি আসে কিনা। কিন্তু 10 মিনিট হয়ে যায়, এখনো আদি আসছে না। তাই একটু একটু করে পা ফেলে এগিয়ে যায়। চলবে।